কখনো ভেবে দেখেছেন নিজের ঘরে ঢুকতে কারোকে পারমিশন নিতে হয়েছে? নিজের জমি জমা সেটা ফেরত নিতে কারোর পারমিশন নিতে হয়েছে? পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর আমাদের ছিল, আমাদের আছে, আমাদের থাকবে। পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর বা POK-তে ঢুকতে আমাদের কারোর কোনো পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি সিমলা চুক্তি সেই চুক্তি বাতিল হয়, পাকিস্তান যদি সেই চুক্তি না মানে, তাহলে আমরা পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে যে কোনো মুহূর্তে ঢুকে আমাদের যে জমিগুলো রয়েছে সেই জমিগুলো সুনিশ্চিত করতে জাতীয় পতাকা ভারতের অর্থাৎ তিরঙ্গা, সেই তিরঙ্গা লাগিয়ে দিয়ে চলে আসতে পারি, বা ওখানে থেকে যেতে পারি, বা আমাদের ট্যাঙ্কগুলোকে ওখানে স্টেশন করতে পারি, বা আমাদের সেনাবাহিনী সেখানকার ক্যান্টনমেন্টে থাকতে পারে। এর জন্য কোনো সীমা লঙ্ঘন, সীমান্ত লঙ্ঘন কিচ্ছু হয় না। কিন্তু পাকিস্তানের সাথে যুদ্ধ করার আগে আমাদের নিজের ঘরের যারা শত্রু, যারা ঘরের বিভীষণ, সেই অ্যান্টি ন্যাশনাল যারা, তাদেরকে তো চিহ্নিতকরণ করতে হবে। যারা ঘরের খাচ্ছে এবং ঘরের খাওয়ার পরে ভারতের থালাতেই ফুটো করছে। আপনার খারাপ লাগুক, আপনার দুঃখ লাগুক, কিন্তু এই কথাটা আগেও বলেছি, এখনো চোখে চোখ রেখে বলছি, ভারতের খেয়ে ভারতের থালাতে যারা ফুটো করছে তাদের চিহ্নিতকরণের প্রয়োজন রয়েছে, ভীষণ রকম প্রয়োজন রয়েছে। ঘরের শত্রু যে বিভীষণেরা, বিভীষণ কিন্তু যুদ্ধ লড়তে যায়নি। বিভীষণ এমন কিছু ইনফরমেশন রাবণের পাস অন করে গেছিল, এমন কিছু কিছু সময় চুপ করে গেছিল যে রাবণ দুর্বল হয়ে যায় এবং তার সেনা, সৈন্য, সামন্ত সমস্ত কিছুর খবর আগে থেকে চলে যায়। এই ঘরের শত্রু বিভীষণদেরকে চিনতে হবে। কি করে? NIA ইনভেস্টিগেশন শুরু করার পরে আমরা জানতে পারছি যে শুধুমাত্র পাকিস্তান নয়, পাকিস্তানিরা সাহায্য নিয়েছিল স্থানীয়দের। পেহেলগাঁওয়ের স্থানীয় যারা, তারা পাকিস্তানিদের সাহায্য করেছিল এবং স্থানীয়দের সাহায্যে পাকিস্তানিরা এই নিধন যজ্ঞ চালিয়েছিল। ভয়ঙ্কর খবর, এবং সেই ভয়ঙ্কর খবর দিয়ে আজ জবাব চাই বাংলা শুরু করব। শুরুতেই এই ব্রেকিং নিউজ দিয়ে আজ জবাব চাই বাংলা শুরু করছি। পেহেলগাঁও হামলায় সন্ত্রাসীদের মদত দিয়েছে স্থানীয়রা, অর্থাৎ ঘরের শত্রু বিভীষণেরাই। NIA-তে চাঞ্চল্যকর তথ্য, পেহেলগাঁও হামলায় সন্ত্রাসীদের মদত স্থানীয়দের। কাশ্মীরের স্থানীয় যারা রয়েছেন তারা প্রায় 2500-এর বেশি স্থানীয় যুবককে এই মুহূর্তে ইন্টারোগেট করা হচ্ছে, আটক করা হয়েছে প্রায় 250 জন স্থানীয় কাশ্মীরিকে। সমস্ত ভিডিও প্রমাণ সুরক্ষিত করার কাজ শুরু করেছে NIA, ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি। প্রায় 250 জনকে আটক করেছে এবং 250 জনকে আটক করার পাশাপাশি 2500 স্থানীয় কাশ্মীরিকে তারা জিজ্ঞাসাবাদ করেছে। তাদের অনেকে হয়তো সাহায্য করেছে, অনেকে হয়তো ছিলই না, কিন্তু তাদের ইন্টারোগেশনের সম্মুখীন হতে হয়েছে। আমাদের প্রবলেমটা এদের নিয়ে, আমাদের প্রবলেমটা এই বিভীষণদেরকে নিয়ে। এবং এই বিভীষণেরা যতদিন আমাদের ভারতে এভাবে আনআইডেন্টিফাইড হয়ে থেকে যাবে বা এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হবে, আমরা বাইরের শত্রুর সাথে লড়াই তো তখন করব যখন আমাদের ঘরটা সুরক্ষিত থাকবে। আমাদের ঘরে যদি এরকম মির্জাফর থাকে, আমাদের ঘরে যদি এরকম বিভীষণ থাকে, তাহলে আমাদের লড়াইটা কঠিন হয়ে যায়। এবং এই লড়াইটা যাতে কঠিন না হয়, সময় এসেছে 140 কোটি মানুষের এই সংকল্প নেওয়ার যে আমরা ঘরের শত্রু এই বিভীষণদেরকে লড়াই করে প্রতিহত করব। হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানির এই দেশ বটে, কিন্তু এই দেশের মধ্যে বিভীষণেরা থাকবে না। বিভীষণ যারা রয়েছে এই মুহূর্তে তাদের আইডেন্টিফাই করতে হবে, যারা ঘরের শত্রু বিভীষণ রয়েছে। এর পরের ব্রেকিংটা এই মুহূর্তে আরো বড়, আরো চাঞ্চল্যকর, সেই ব্রেকিং এর দিকে নজর রাখবো। যে ব্রেকিংটা এবার হয়তো সংকল্প নিতে আরো দৃঢ় প্রতিজ্ঞ করবে ভারতবাসীদের। পেহেলগাঁওতে NIA তদন্তের নয়া তথ্য, নতুন তথ্য বেরিয়ে এসেছে। পেহেলগাঁওতে NIA যে তদন্ত করছে সেই তদন্তে নতুন তথ্য, নৃশংস হামলায় পেহেলগাঁওয়ের স্থানীয়দের যোগ রয়েছে। একেবারে
ঠান্ডা মাথায় ভাইসারন ভ্যালিতে যাতে পর্যটকেরা যায় তার জন্য স্থানীয় একাংশকে টাকা দেওয়া হয়েছিল। ধৃতদের জেরায় বিস্ফোরক তথ্য পেয়েছে এনআইএ। বিষয়টা শুধুমাত্র পাকিস্তানিদের নয়, পাকিস্তানি সন্ত্রাসীদেরকে রেকিতে সাহায্য করেছিল স্থানীয় যুবকেরা, স্থানীয় কাশ্মীরি যুবকেরা। অবাক, আতঙ্ক, ভয়, এই সমস্ত বিশেষণ হয়তো কম পড়ে যাবে। যাদেরকে সবচেয়ে বেশি ভরসা করে পর্যটকেরা যায়, যাদেরকে সবচেয়ে বেশি ভরসা করে পর্যটকেরা গেছিল বাংলা থেকে, বিতান অধিকারী বা তার স্ত্রী বা যারা সারা দেশ থেকে গেছিল তাদের। আমি সেই জিপ লাইনের ছবিটাও চালাতে বলবো পিসিআরকে। যখন আমি ওই ছবিটা দেখছিলাম, কতটা স্বস্তি এবং আনন্দের সাথে যে মানুষটি জিপ লাইনে ভাইসারন ভ্যালিতে যখন একের পর এক গুলি চলছে তখন তিনি কতটা নিশ্চিন্তে যাচ্ছিলেন, যে ছবিটা এখন দেখতে পাচ্ছেন। কেন যাচ্ছিলেন জানেন? তার কারণ তারা মনে করেছিল, যারা জিপলাইন ওয়ার্কার, যারা পনি অর্থাৎ ঘোড়ার সাওয়ারের জন্য সাহায্য করছেন, যারা গাইডের কাজ করছেন, তারা প্রত্যেকে আসলে অতিথি বৎসল, এটাই নাকি কাশ্মীরিয়ত। কিন্তু কাশ্মীরিয়ত কোথাও গিয়ে একটু চির খেলো, তার কনসেপ্টটা একটু চির খেলো যখন এইটা এনআইএ ইনভেস্টিগেশনে জানা গেল যে ভেতর থেকেই বাইরের শত্রুদেরকে সাহায্য করা হয়েছে। এবং সত্যি কথা, এই ভাইসারন ভ্যালিতে কে কোন দিক দিয়ে আসছে এটা বাইরের পাকিস্তানের লোকের জানা সম্ভব নয়, যদি না তারা এর আগে বহুবার রেকি করে যায়। রেকি মানে ঘুরে যায়, 1 পাক 2 পাক 3 পাক করে ঘুরে কোথায় কোন জায়গায় কোন দোকান আছে, কে কতটা সাহায্য করতে পারে, কাকে টাকা দিলে কে পর্যটকদের নিয়ে আসতে পারে, পর্যটকেরা কোন সময় আসে, পর্যটকেরা নির্দিষ্টভাবে কতজন এক একটা ব্যাচে আসে, হিন্দু পর্যটকদের মধ্যে থেকে পুরুষ কতজন আছে, মহিলা কতজন আছে, এগুলো শুধুমাত্র পাকিস্তানে বসে করা সম্ভব নয়। এবং সে কারণে খারাপ লাগা, দুঃখের জায়গা কাশ্মীরিদের একাংশর এই মুহূর্তে বোঝার সময় যে কাশ্মীরিদের মধ্যে এই মুহূর্তে যারা ঘরের শত্রু বিভীষণ, তাদেরকে এবার আইসোলেট করতে হবে, নয়তো ভারতবর্ষ এই বড় যুদ্ধটা জিততে পারবে না। জেনারেল বিপিন রাওয়াত বলতেন, আমাদের ঘরে এবং বাইরে আমাদের আড়াই ভাগ শত্রু, অর্থাৎ একটা শত্রু পূর্ব দিকে, একটা শত্রু পশ্চিম দিকে, এবং অর্ধেক শত্রু আমাদের ভারতের মধ্যে। এই 2.5 ফ্রন্টের এই লড়াইটা আমাদের ভারতবর্ষকে এই মুহূর্তে লড়তে হচ্ছে। আরেকটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে এসছে, এবং তারপর আমি সরাসরি অতিথি যারা রয়েছেন তাদের কাছে যাব। আরেকটা ব্রেকিং নিউজ, পেহেলগাঁওয়ে হামলাস্থল পরিদর্শন করেছেন ডিজি এনআইএ, এবং তারপরে এনআইএ যে ধরনের ইনফরমেশন পাচ্ছে চোখ কপালে উঠছে। পেহেলগাঁও হামলাস্থল পরিদর্শন করেছেন ডিজি এনআইএ, সেই ছবি আমরা দেখিয়েছি। গোটা এলাকা ঘুরে দেখেন দিনকর গুপ্তা। গোটা এলাকা ঘুরে দেখার পরে প্রায় 2500 জনকে জিজ্ঞাসাবাদ করার পরে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, প্রায় 10 কিলোমিটার রেডিয়াসে এই মুহূর্তে চিরুনি তল্লাশি চলছে। এই মুহূর্তে চলছে সেই সমস্ত জায়গাতে যেখানে নির্দিষ্টভাবে এই জঙ্গিরা স্থানীয়দের সাথে দেখা সাক্ষাৎ করেছে, কথা বলেছে, এবং আবারও বলছি, ঘরের শত্রু বিভীষণদের সাহায্য নিয়েছে। আমি অরিন্দম আচার্য এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে, রয়েছেন অরিন্দম ভট্টাচার্য অধ্যাপক, ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল প্রাক্তন সেনাকর্তা এই মুহূর্তে রয়েছেন, এবং সাদ্দাম হোসেন বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন। বাংলাদেশের অতিথিকে আমি একটু পরে নিচ্ছি। আমি শুরুতে অরিন্দম আচার্য প্রাক্তন পুলিশ কর্তা, তার কাছে যাচ্ছি। অরিন্দম বাবু, স্থানীয়দের বা একদম নির্দিষ্ট করে বলতে গেলে ঘরের শত্রু বিভীষণ যারা, তাদের ক্ষেত্রে কি করব আমরা? এই লড়াইটা তো বাইরের শত্রুর সাথে শুধু নয়, এখন দেখা যাচ্ছে ভেতরের শত্রুর সাথে। দেখুন ময়ূরবাবু, আপনাকে বলি, আনকন্ডিশনাল অহিংসা কিন্তু চিরদিন স্থায়ী হতে পারে না। আমার দেশ যখন আক্রান্ত হচ্ছে, আমার মাতৃভূমি যখন আক্রান্ত হচ্ছে, আমার মা বোনেরা যখন আক্রান্ত হচ্ছে, তখন মেরেছিস কলসির কানা তাই বলে কি প্রেম দেব না, হয় না ময়ূরবাবু। আপনাকে মনে রাখতে হবে, আমি 3টে এক্সাম্পল আপনাকে দিচ্ছি। 17/6/2018 পবিত্র ঈদের দিন পাক সেনার গুলি এবং এই সন্ত্রাসবাদের গুলিতে ভারতের জওয়ানদের ঔরঙ্গজেব সেখানে ঈদ উপলক্ষে ছুটিতে যাচ্ছিল, একজন মুসলিম ভাই তাকে গুলি করে হত্যা করে। আপনি দেখুন 25/7/2018 পাক ইলেকশন হওয়ার পরে মূল ষড়যন্ত্রে এই যে
হাফিজ সঈদের জামাত উদ দাওয়া তাকে কিভাবে আজকে পাকিস্তানের সেনাবাহিনীরা দিনের পর দিন তাকে মদত দিচ্ছে কেন? 1/7/2018 আপনারা জানেন যে আজকে রাষ্ট্রসংঘ আজকে ইন্ডিয়ার পাশে দাঁড়িয়েছে, পাকিস্তানকে থ্রেট করছে। আপনারা জানেন AFATEF ইন্টারন্যাশনাল ফিনান্স অ্যাকশন ট্যাক্স ফোর্স আজকে এই দেশটিকে ধূসর তালিকাভুক্ত করেছিল কেন? রাষ্ট্রসংঘ আজকে দেখুন মানে 26টি যে পয়েন্ট দিচ্ছিল একটাও মানেনি পাকিস্তান। আমি আপনাকে বলতে চাচ্ছি যে এই যে আজকে পাকিস্তানের মুখ্যমন্ত্রী যে ওমর আবদুল্লাহ আজকে হাত তুলে দিয়ে বলছে যে আমি কোন মুখে পূর্ণ রাজ্যের মর্যাদা চাইবো, আমি লজ্জিত, আমি সমবাথী। আপনার আর বাংলা থ্রু দিয়ে ওনাকে বলি, যদি কাশ্মীরে কেউ সর্বনাশ করে থাকে তাহলে ওনার পিতা ওমর আবদুল্লাহ ভাই। আপনারা জানেন যে 1989 সালে এই ফারুক আবদুল্লাহ মহাশয়, যিনি আজকে কলকাতায় এসে হাত তুলে আজকে ইউনাইটেডলি বলছেন যে ভারতকে আজকে এগিয়ে নিতে হবে, কত বড় সর্বনাশ করেছে এই ফারুক আবদুল্লাহ, কেন লাদাখে মৌলবাদীদের ঢুকিয়ে কিভাবে লাদাখ মেয়েদেরকে আজকে কনভার্টেড করেছিল। এবং আপনারা বোধহয় জানেন যে এই ফারুক আবদুল্লাহ উনি কিন্তু লাদাখের উন্নয়ন দপ্তরটি তুলে দিয়ে প্রচুর টাকা মারা এবং ওই লাদাখ থেকে ভাগ করে কার্গিলকে তৈরি করে দিয়েছিল। আপনি আজকে আমাকে বলছেন এই যে ঘটনাগুলো আপনারা বলছেন লিয়াজো ছাড়া আজকে এই জিনিস হতে পারে? আমরা আজকে বলছি সেন্ট্রাল গভর্নমেন্টের নিশ্চয়ই আজকে ফল্ট ছিল, অস্বীকার করব না, কিন্তু তার সাথে কি রাজ্য সরকারের কোনো দায়িত্ব ছিল না? রাজ্য সরকারের কিন্তু আজকে ডিআইবির লোক ছিল না, তারা কি আজকে সেন্ট্রাল গভর্নমেন্টকে কোনো খবর দিয়েছিল? যখন ওখান থেকে লাদাখে চায়না আজকে অ্যাটাক করার জন্য ওখান থেকে ফোর্স দিয়ে যাচ্ছে, তখন মুখ্যমন্ত্রী বা তার ওখানে যে অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে তারা কি বলেছিল? তাদের কি কোনো আজকে সোর্স ইনফরমেশন ছিল না যে আজকে ওখানে দীর্ঘদিন ধরে এখন ডিসগাইজ ছদ্মবেশে আজকে আইএসআই থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আজকে প্রি প্ল্যান করছে? তারা কেন চুপ করেছিল ময়ূক বাবু? আজকে সেন্ট্রাল গভর্নমেন্টকে আমরা অস্বীকার করছি না, কিন্তু আজকে কাশ্মীরের যে আজকে বিধানসভা 49টা ভোটে তারা জিতেছিল, আপনি আমাকে বলুন তাদের কোনো দায়িত্ব ছিল না? দীর্ঘদিন ধরে আজকে ফেলে রেখে দিয়েছে আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট। কিন্তু খারাপ লাগার জায়গা এটাই, বা এই মুহূর্তে আনফরচুনেট এটা, যে আমরা দেশের স্বার্থে, আমরা রাষ্ট্রীয় সুরক্ষার স্বার্থে এই মুহূর্তে অনেক প্রশ্ন করা যায়, অনেকের অনেক ইন্টেনশন নিয়ে প্রশ্ন করা যায়, কিন্তু করব না। 140 কোটি মানুষ এই মুহূর্তে এক হয়ে এই লড়াইটা লড়ব। তার কারণ পাকিস্তান খুব ভালো করে চায় যে আমরা খণ্ড বিখণ্ড হয়ে হয়ে নিজেদের মধ্যে লড়াইটা করি। ময়ূকের অনেকগুলো প্রশ্ন করার আছে, অনেক রাজনৈতিক দল, অনেক রাজনৈতিক নেতা, অনেক গ্যাং, অনেকে এই মুহূর্তে দেশে থেকে অনেককে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছেন, রাষ্ট্রীয় সুরক্ষাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছেন। করছি না, কিন্তু একটা প্রশ্ন না করে তো পারছি না। অরিন্দম ভট্টাচার্যকে এই মুহূর্তে যে প্রশ্নটা আমি করতে চাই, অরিন্দম ভট্টাচার্য এটা একটা সেন্স অফ বিলঙ্গিং বলে, অর্থাৎ কাশ্মীরের এই স্থানীয়রা এরা কি সহজে পাকিস্তানিদেরকে হেল্প শুধু নয়, মানে আমি যদি বুঝতাম যে কিছু টাকার জন্য হেল্প করেছে, না, কাশ্মীরে পর্যটকদেরকে তারা ঘোড়ায় চড়ানোর জন্য 10,000 12,000 টাকা করে নেয়, এক একটা জায়গা দেখানোর জন্য 12-13,000 টাকা করে নেয়। ট্যুরিজম ব্যাপকভাবে সেখানে জনপ্রিয় হয়েছে। এটা শুধুমাত্র টাকার জন্য নয়, এটা শুধুমাত্র আইডিওলজির জন্য নয়, এটা একটা ইন্টেনশনের জায়গা কাজ করেছে যে না, পাকিস্তানিদের এই সন্ত্রাসের লড়াইতে আমিও অংশ হই। এই অংশটাকে, পাকিস্তানের যে অংশটা কাশ্মীরের, ভারতের কাশ্মীরের এই অংশটাকে মাথা খাচ্ছে, তাদেরকে এভাবে সাহায্য তাদের পাচ্ছে, এটা তো বিপজ্জনক। কারণ আজ কাশ্মীর আমাদের সঙ্গে আছে, কাশ্মীরের যে অংশটা আমাদের সঙ্গে নেই সেই অংশটাও কাল আমাদের সঙ্গে যখন আসবে, এদেরকে আমরা ট্যাকেল কি করে করব? এটা তো একটা নিজেদের ইন্টারনাল হেডেক। ময়ূক, তোমাকে একটা কথাই বলবো যে কাশ্মীরের মধ্যে যারা বসে আছে তারা গোখরো সাপের মতো। 2019 থেকে 24 কেন্দ্রীয় শাসনে তাদেরকে একদম কোনো হামলা হয়নি, হতে দেওয়া হয়নি, কিন্তু এই যেই ওমর আবদুল্লাহ সরকার এলো গজিয়ে উঠতে আরম্ভ করলো। একদম খুব সহজভাবে দেখবে ময়ূক, তারা হিন্দু পর্যটককে চাইছে, সারা ভারতের পর্যটককে চাইছে, কিন্তু তারা হিন্দু কাশ্মীরদের পণ্ডিতদের চাইছে না। তারা শুধু হিন্দুদের কাছ থেকে টাকা নেবে, সেই টাকা দিয়ে জিহাদের সঙ্গে থাকবে, অথচ তারা বলছে আপনারা আসুন, ওমর আবদুল্লাহ থেকে ঘোড়াওয়ালা একই সঙ্গে বলে চলেছে আপনারা আসুন, আমাদের হিন্দুরা আমাদের বন্ধু। অথচ 7 লক্ষ কাশ্মীরি পণ্ডিত যাদের রালিব গালিব চালিব বলে
এক রাত দুরাতের মধ্যে তাদেরকে উঠিয়ে দেওয়া হয়েছিল। যারা তার প্রতিবেশী তাদেরকে তারা কিন্তু চাইছে না। আমরা এই বড় পাকিস্তানকে নিয়ে ভাবি না। তুমি একটু আগে যেটা বলছিলে, আমাদের ভেতরে অনেক সাপোর্টার আছে মিনি পাকিস্তান করবে, মিনি পাকিস্তান করবে, তারা ওখানে উর্দু কথা বলবে, তাদেরকে নিয়ে আমাদের ভারতবর্ষের চিন্তা, কারণ তারা ভারতবর্ষে বসে পাকিস্তানের চর। ঠিক, আমি 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 ঠিক এই জায়গাতে আপনাকে একটু থামাচ্ছি। এই মুহূর্তে যারা রয়েছেন তাদের সাথেও আলাপ করব, কিন্তু তার আগে এই মুহূর্তের সবচেয়ে আজকে কলকাতা শহরে বৃষ্টি হচ্ছে, আজকে ঢাকাতেও বৃষ্টি হচ্ছে, এবং আজকে মনটা ফুরফুরে। তার একটাই কারণ, আমরা এখনো যুদ্ধে যাইনি, কিন্তু আমরা যে খবরগুলো আমাদের পাকিস্তানের যারা সংবাদদাতা রয়েছেন এবং এজেন্সি রয়েছে সেখান থেকে যে খবরগুলো পাচ্ছি, যেরকম এই মুহূর্তে আমি আমার অতিথিদেরকে একটি খবর দিতে চাই। পাকিস্তানের সেনাবাহিনীর দৌড়, মানে ম্যারাথন হচ্ছে না, সেনাবাহিনীর যারা সদস্যরা রয়েছেন তাদের কোনো স্পোর্টস সেরিমনি হচ্ছে না, পাকিস্তানের সেনাবাহিনী তারা দৌড়ে পালাচ্ছেন, পুলিশ তাদেরকে তাড়া করছে। সেই ভাইরাল ভিডিও আমরা দেখাবো, কিন্তু তার আগে এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, যেটা আগামী 48 ঘন্টার হয়তো সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হতে পারে, আন্তর্জাতিক ব্রেকিং নিউজ হতে পারে। শাহবাজ শরীফ কাপুরুষের মতন পাকিস্তানকে ভারতের হাতে ছেড়ে দিয়ে বোধহয় এবার লন্ডনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। শীর্ষ লস্কর নেতা ফারুক আহমেদ, সেই ফারুক আহমেদে যে ব্রেকিং এই মুহূর্তে দেখাচ্ছি, স্লিপার সেলের মাধ্যমে একাধিক হামলার চক্রী ফারুক, সে সেনাবাহিনীর সদস্য ছিল, পেহেলগাঁও হামলায় লস্কর কমান্ডেন্ট। এবার সমস্যা হচ্ছে পাকিস্তান সেনা, এটা একেবারে হাতের সামনে হাতে গরম উদাহরণ যে পাক সেনা এর সাথে জড়িত, লস্করের সাথে জড়িত, কিন্তু পাকিস্তান মানছে না। কিন্তু এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, পাকিস্তানে সবচেয়ে আনন্দের যে খবর, পাকিস্তানে এই মুহূর্তে সেনার অভ্যুত্থান আবার শুরু হতে পারে। পাকিস্তানে ব্রেকিং নিউজ, এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, পাকিস্তান সেনা এই মুহূর্তে অভ্যুত্থান শুরু হতে পারে। পাকিস্তানের প্রশাসনিক ক্ষমতার আংশিক দখল নিয়ে ফেলেছে পাক সেনা। সেনা অভ্যুত্থানের পথে পাকিস্তান। সবচেয়ে বড় প্রশ্ন, আজ রাতের মধ্যেই কি গোটা দেশ সেনাবাহিনীর দখলে চলে যাবে? সেনা অভ্যুত্থানের পথে পাকিস্তানের সেনা বনাম শাহবাজ সরকার। বড় ডেভেলপমেন্ট এই মুহূর্তে, ক্ষমতা কমছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের, এবং আমাদের কাছে যা খবর আছে, শাহবাজ শরীফ এই মুহূর্তে হয়তো প্ল্যান প্রোগ্রাম সুটকেস গুছিয়ে নিয়েছেন। শাহবাজ শরীফ হয়তো যেভাবে অন্য রাষ্ট্রনেতারা যারা রয়েছেন তারা পালিয়ে যান, লন্ডনের দিকে পালিয়ে যান বা ইউরোপিয়ান কোনো দেশে পালিয়ে যান, নিজের টেনিওর বা নিজেদের যে মেয়াদ সেই মেয়াদ শেষ না করে, ঠিক সেভাবেই হয়তো শাহবাজ শরীফ ও নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ হয়তো তিনি গোটা দেশটাকে সেনাবাহিনীর হাতে ছেড়ে দিয়ে পালিয়ে যেতে পারেন। কিন্তু সেনাবাহিনীতেও এই মুহূর্তে বড় সমস্যা। পাকিস্তান সেনাবাহিনী তারা বুঝতে পারছে তাদের কথা আর্মি শুনছে না, আর্মির একাংশ শুনছে না, পুলিশ শুনছে না, বালুচিস্তানে মুক্তিযোদ্ধারা তাদের কথা শুনছে না, খাইবার পাখতুনখোয়া অর্থাৎ আফগানিস্তান যে অংশটিকে চায়, ডুরান্ট লাইন বরাবর তাদের কথা কেউ শুনছে না। সুতরাং তাদের কর্তৃত্ব দেখাতে হবে, এবং কর্তৃত্ব দেখানোর একটাই উপায়, তারা এই মুহূর্তে গোটা পাকিস্তানকে নিজেদের দখলে নিয়ে নিতে চাইছে। পাকিস্তানের সেনাবাহিনী এই মুহূর্তে গোটা পাকিস্তানকে নিজেদের দখলে নিতে চায়। ভেতর থেকে পাকিস্তান খারাপ হবে, ভেতর থেকে পাকিস্তান ধ্বংস হবে, বাইরে থেকে ধ্বংস হবে। ব্রিগেডিয়ার প্রবেশ সান্যাল এই মুহূর্তে আছেন। আমি এবার একটি অংশের বিতর্ক শুরু করছি, যে বিতর্কটা আমি একটু ধরিয়ে দিতে চাই যারা এই মুহূর্তে রয়েছেন তাদেরকে। ব্রিগেডিয়ার সান্যাল, ডুরান্ট লাইন নিয়ে আমরা দেখতে পাচ্ছি আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে একটা টানাটানি চলছে, আর অন্যদিকে সিমলা এগ্রিমেন্ট, সেই সিমলা এগ্রিমেন্ট পাকিস্তান বড় গরমাগরম কথা বলে বলছেন আমরা মানব না। আরে না মানলে তো আরো সহজ হলো, তার মানে কাজটা আমাদের নিজস্ব জমিতে হচ্ছে পাক অকুপাইড কাশ্মীর। ব্রিগেডিয়ার সান্যাল, সেই জমিতে ঢুকতে সমস্যা কি? আমরা তো কোনো আন্তর্জাতিক চুক্তিও লঙ্ঘন করবো না, তার মানে করাচি বা রাওয়ালপিন্ডিতে যদি ঢোকে আলাদা বিষয়, কিন্তু আমাদের পাক অকুপাইড কাশ্মীর, যেটা আমাদের ওয়েদার রিপোর্ট আমাদের আসে মুজফ্ফরনগর থেকে শুরু করে বিভিন্ন জায়গার এমএলএ এমপি আমরা রেখে দিয়েছি, আমাদের ইন্ডিয়ান যে আইন ব্যবস্থা রয়েছে সেখানে, সমস্যাটা কোথায়? দেখুন, আমি নর্থ কাশ্মীরে আমি কাউন্টার টেরর অপারেশনস করেছি 1990 থেকে 1997, 3টে টেনিওর করেছি। একটা জুনিয়র কোম্পানি কমান্ডার ছিলাম প্রথমে, তারপরে আমি কমান্ডিং অফিসার।
আর আমি ওখানে যেটা দেখেছি, জেএনকে স্টেটের যে রুলিং গভর্নমেন্ট, তখন পিডিপি ছিল, তার আগে এনসি ছিল, তাদের যে কানেকশন উইথ পাকিস্তান আর্মি একেবারে ভীষণ স্ট্রং ছিল। আর তারা ইন্ডিয়ান আর্মি যে পাকিস্তান টেররিস্ট সাথে লড়ছে তাদের একেবারে সাহায্য করতো না। তারা বলেছিল জেএনকে পুলিশ ইন্ডিয়ান আর্মির সাথে কোনো যোগ রাখবে না। এটা ছিল আনঅফিশিয়ালি। অফিশিয়ালি বলতো হ্যাঁ পাকিস্তান বলছি জেএনকে পুলিশ আর ইন্ডিয়ান আর্মি একসাথে অপারেশন করছে। তো আমি এই অবস্থাটা দেখেছি। আমাদের প্রবলেম হচ্ছে দেশে শত্রুর ডেফিনেশন। হোয়াট ইজ দি ডেফিনেশন অফ এনিমি? জেএনকেতে যেটা হচ্ছে আর এখন যেটা পেহেলগাঁওয়ে হলো, একটা ইন্টারনাল সাপোর্ট ছিল পাকিস্তান টেররিস্টদের জন্য, যার জন্য এই ঝামেলাটা হয়েছে। কিন্তু এই ঝামেলা শুধু জেএনকেতে নয়, আমাদের পুরো ইন্ডিয়ায় অ্যান্টি ইন্ডিয়া ফিলিংস একটা সংস্থা তৈরি করেছে, বিশেষ করে হচ্ছে অপোজিশন পলিটিক্যাল পার্টিস। আপনি পশ্চিমবাংলায় বলুন, বাংলাদেশ উগ্রবাদী এইখানে আশ্রয় নিয়েছে, কখন যে পশ্চিমবাংলা অ্যাটাক করবে কেউ জানে না। আমরা দেখছি হায়দ্রাবাদে কি হচ্ছে, কেরালায় কি হচ্ছে। সো ইন্টারনাল এনিমিজ দেশে অনেকটা আছে। এখন ইস্যু হচ্ছে এটাদের কি করে সামলানো হবে। এই জবে থেকে এই পেহেলগাঁওটা হয়েছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা শক্ত ডিসিশন নিয়েছে যে এইবার আমরা পাকিস্তানকে একটা ডিফিকাল্ট অবস্থায় আমরা ঢেলে দেব। কিন্তু আমরা একটা জিনিস বারবার ভুলে যাচ্ছি, যখনই উরি থেকে অ্যাটাক হলো আমরা শুধু পাকিস্তানের টেরর অর্গানাইজেশনের উপরে অ্যাটাক করেছি, কিন্তু পাকিস্তান টেররকে কে সাপোর্ট করছে? পাকিস্তান আর্মি। তার উপরে আমরা এখন পর্যন্ত কোনো অ্যাকশন নাইনি। যতক্ষণ আপনি পাকিস্তান আর্মির উপরে একটা অফেন্সিভ অ্যাকশন না নেন পাকিস্তানে। আমি আপনাকে একটু থামাচ্ছি তার কারণ অফেন্সিভ অ্যাকশন আমরা নেব, হয়তো কখন নেব সেটা ইন্ডিয়ান আর্মির উপর ছেড়ে দিচ্ছি। কিন্তু এই মুহূর্তে আমি শুধু দর্শকদের একটা কনটেক্সট দিতে চাই। দেখুন, দর্শকদেরকে এই মুহূর্তে জানাতে চাই, ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য, কেন বাংলাদেশ? তার কারণ বাংলাদেশে কিছু উচ্চিংড়ে আছে, তারা তিরিং বিরিং করে ভাবে যে তারা পাকিস্তান হবে। মানে ছোটবেলায় বাচ্চারা স্বপ্ন দেখে সচিন তেন্ডুলকার হবে, ছোটবেলায় বাচ্চারা স্বপ্ন দেখে অমিতাভ বচ্চন হবে, ছোটবেলায় বাচ্চারা স্বপ্ন দেখে আমি নোবেল পুরস্কার পাবো একদিন, ছোটবেলায় হয়তো স্বপ্ন দেখতে পারে আমি পৃথিবীর সবচেয়ে ধনীতম ব্যক্তি হব। বাংলাদেশ এই মুহূর্তে স্বপ্ন দেখছে যে আমরা পাকিস্তান হব। বাংলাদেশ এই মুহূর্তে স্বপ্ন দেখে আমরা তালেবান হব। নরেন্দ্রনাথ বাবু এই মুহূর্তে রয়েছেন বাংলাদেশ থেকে, নরেন্দ্রনাথ বাবুদের এই স্বপ্নটা, কিন্তু নরেন্দ্রনাথ বাবুদেরকে এই মুহূর্তে আমি অন্তত ভারতের শুভাকাঙ্ক্ষী হিসেবে যেটা বলতে চাই, নরেন্দ্রনাথ বাবু দেখতে পাচ্ছেন তো চোখের সামনে পাকিস্তানের কি হাল। আপনারা যারা বাংলাদেশিরা তারা বলুন ইউনূস সরকারকে যে দয়া করে এই পাকিস্তান প্রীতি এবং আপনাদেরও এই সুপ্ত পাকিস্তান প্রীতিটা কমাতে। নরেন্দ্রনাথ বাবু নমস্কার। নমস্কার। শোনেন, আমাদের কখন পাকিস্তান প্রীতি নেই। আমরা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে 30 লক্ষ তাজা রক্তের বিনিময়ে শহীদ হয়ে লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীন হয়েছি। আমাদের পাকিস্তান প্রীতি নেই। কিন্তু হয় কি, সময়ের সাথে অনেক কিছু পরিবর্তন হয়। আপনাদের একগামীপনা, আপনাদের অবহেলা, আপনাদের দাদাগিরি, আপনাদের খামখেয়ালিপনা আমাদের পাকিস্তান প্রীতি করতে বাধ্য করে। আপনারা কখনো বাংলাদেশকে মূল্যায়ন করেন না, বাংলাদেশকে সবসময় তুচ্ছ তাচ্ছিল্য। নরেন্দ্রনাথ বাবু, আমি একটা প্রশ্ন করতে পারি আপনাকে? নরেন্দ্রনাথ বাবু, নরেন্দ্রনাথ বাবু, আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে। আপনাদের দেশের কি একটা স্টকহোম সিনড্রোম আছে? যারা আপনাদেরকে মারলো কাটলো, ভারতের অভিমান করে আপনারা যারা মারলো কাটলো তাদেরকে ভালোবাসছেন?
অবস্থান স্পষ্ট করুন না, বাংলাদেশ অবস্থান স্পষ্ট করুন। 71 সালের ঋণ 2025-এ আমরা চোকাবো, অবস্থান স্পষ্ট করুক না ভারতবর্ষ, অবস্থান স্পষ্ট করুক না বাংলাদেশ। বলছি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানে বোমা মারছে আমেরিকা, জাপান আমেরিকা তখন বন্ধু, সময়ের সাথে তো এরকম হবে, সেটা এই জন্য আবিটার দায়ী। আপনারা তো আমাদেরকে ভালোভাবে দেখেন না, ভালোভাবে নেন না, সব সময় এত কিছু দেওয়ার পরেও ভালো চোখে দেখি না, এত কিছু দেওয়ার পরে চাল দিচ্ছি, ডাল দিচ্ছি, তেল দিচ্ছি, আটা দিচ্ছি, চশমা দিচ্ছি, ফ্রেম দিচ্ছি, ছাগল দিচ্ছি, সমস্ত কিছু দিচ্ছি। আমি বলি, আমি গত 11 থেকে 13 তারিখ ত্রিপুরা গেছি, আমি কিছু মাল জিনিস নগদ টাকা দিয়ে কিনে আনছি, দোকানদার আমাকে এমনি দেয় নাই। হ্যাঁ, ওখানকার মাল জিনিসগুলো ভালো, দামে কম, আমাদের এখানে বেশি। আমি তাহলে যান না, টিম্বাকটু থেকে নিয়ে আসুন না, ভারতের থেকে প্রোডাক্ট নিতে হবে না, যান না, যান না, আফ্রিকা থেকে নিয়ে আসুন। আপনারা এইটার জন্য খারাপ লাগে, পাকিস্তানের বিরুদ্ধে সারা পৃথিবী এক হচ্ছে, আপনারা স্পষ্ট অবস্থান নিতে পারছেন না। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ স্পষ্ট অবস্থান নিয়ে কেন বলছে না পাকিস্তান মুর্দাবাদ? ঢাকা থেকে কেন মিছিল বেরোচ্ছে না? পেহেলগাঁওতে যেটা হয়েছে আমরা ঢাকাতেও তাই দেখেছি। আমাকে বলতে দে, আমাকে এখানে নিছেন বলতে দে, আমাদের দেশের ভারত পাকিস্তান যুদ্ধ হলে আমাদের দেশের দেশ কোন পক্ষে যুদ্ধ করবে সিদ্ধান্ত নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। ওইসব দায়িত্ব নিয়ে বলছি, ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ হলে আপনারা কোন দিকে থাকেন? ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ হলে বেশিরভাগ বাংলাদেশি কোন দিকে থাকে? ভারত আর বাংলাদেশ যদি ক্রিকেট ম্যাচ হয়, আমার চার দোকান, পাড়ার দোকান সব বলতে পারছেন না, 90% মানুষ পাকিস্তানে থাকে। ভারত এবং পাকিস্তানের, ভারত এবং আমার প্রশ্নটা আরেকবার আমি স্পষ্ট করে বলছি, ভারত এবং পাকিস্তানের ক্রিকেট ম্যাচ হলে বাংলাদেশ কোন দিকে থাকে? বাংলাদেশ দুই দিকে থাকে। বাংলাদেশের 10% বাংলাদেশিরা ভারতকে সাপোর্ট করে না পাকিস্তানিদের সাপোর্ট করে? আরে 90% লোক পাকিস্তানকে সাপোর্ট করে, 10% ভারতকে সাপোর্ট করে। হ্যাঁ, এটাই বলছি, রেগে যাচ্ছেন কেন? বাংলাদেশিরা যদি পাকিস্তানিদেরকে সমর্থন দেয় এত কিছুর পরেও, এর থেকে লজ্জার কিছু হতে পারে না। ন্যাচারাল অ্যালাই তো আমরা দুজনে। কেন লজ্জা? কি কেন লজ্জা নয়? পাকিস্তানিরা কি করেছে আপনাদের সাথে, তারপরে এখনো এরকম ভাবে বলছেন? কি ওষুধ খাইয়েছে বলুন তো আপনাদেরকে? দাদা, বাংলাদেশ টেস্টে চান্স পাওয়ার 10 বছরের ভিতরে আপনারা আমাদেরকে আতিথেয়তা দেন নাই, সবসময় একটু খেলে গেছে। ভগবান কি বলছেন? নরেন্দ্রনাথ দা, আমি আপনাকে একটু থামাচ্ছি। অরিন্দম বাবু রয়েছেন, অরিন্দম ভট্টাচার্য এই মুহূর্তে অধ্যাপক রয়েছেন কলকাতা থেকে। আচ্ছা, বলে নিন 30 সেকেন্ড বলে নিন। পাকিস্তানের হয়ে বলবেন না তো? বলুন। বাংলাদেশের না না, আমার প্রশ্ন আর কিছু না, আমি স্তম্ভিত। আমার একটাই প্রশ্ন ছিল যে পাকিস্তানের ওয়ার এগেইনস্ট টেররিজমে উইচ সাইড আর ইউ অন, একটা বিখ্যাত শব্দ ছিল। আপনারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই যুদ্ধে কোন দিকে? পাকিস্তানের দিকে, সন্ত্রাসবাদের দিকে না ভারতের দিকে? শান্তির পক্ষে মানে শান্তিস্তান বলে কোনো দেশ আছে? শান্তিস্তান বলে কোনো দেশ আছে? পাকিস্তানের বিরুদ্ধে না পক্ষে? পাকিস্তানকে আই লাভ ইউ বলছেন না পাকিস্তান মুর্দাবাদ বলছেন? এক কথায় উত্তর দিন। ভেরি গুড, ভেরি গুড। আমি অরিন্দম ভট্টাচার্যের, কলকাতার গেস্ট অরিন্দম ভট্টাচার্যের কাছে। অরিন্দম বাবু, আপনি শুনলেন এতক্ষণ, আপনার প্রতিক্রিয়া? নরেন্দ্রনাথ বাবু বোধহয় সম্ভবত নরেন্দ্রনাথ হাসান হয়ে গেছেন কলমা পড়ে। আমার যেটা মনে হয়েছে, বাংলাদেশ ব্যক্তিগত আক্রমণ করবেন না দয়া করে। বাংলাদেশ বলে কোনো রাষ্ট্রের জন্মই হতো না যদি ভারতবর্ষ লুঙ্গি সেনাকে মুক্তি সেনা না বানাতো। হ্যাঁ, মানেকশ ছিলেন বলেই, ইন্দিরা গান্ধী ছিলেন বলেই ভারতবর্ষের সাহায্যে একটি রাষ্ট্রের জন্ম হয়েছিল, এবং এই বাংলাদেশ আজকে তার সম্পূর্ণ উপকারী জায়গাকে যে ভুলে গিয়ে আজকে তারা পাকিস্তানপন্থী হয়ে পড়েছে। এবং স্বাভাবিকভাবেই তারা পেহেলগাঁওয়ের জায়গায় ইউনুস অবশ্যই ঘোষণা করবে না। বাংলাদেশের সেনাও, বাংলাদেশের সরকার, তারা পাকিস্তানের পাশেই আছে, কারণ তারা তাদের উপকারী বন্ধু, তাদের জন্মদাতাকে ভুলে গেছে। আমি যদি আমার বাবাকে অস্বীকার করি, বাংলাদেশের এই অস্বীকারটা একই জায়গায় আছে। আমি একবার একটা ব্রেকিং নিউজ নিয়ে নিতে চাই এবং তারপরে আবার আমি এই বিতর্কে ফিরছি। একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে, মজার কথা যেটা, এটা নরেন্দ্রনাথ বাবু, বাংলাদেশের প্রত্যেক মানুষের দেখা উচিত। ভারত এই মুহূর্তে সবচেয়ে আনন্দ যেটা পাচ্ছে, ভারত এই মুহূর্তে পপকর্ন এবং জুস নিয়ে, কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে মজাটা দেখছে। আপনাদের দেখালাম সেনাবাহিনী এবং পুলিশের মধ্যে ঝামেলা লেগেছে। এবার আপনাদের দেখাচ্ছি, এবার বালুচিস্তান থেকে পাক সেনা সরতে শুরু করছে, কারণ
বালুচিস্তানে রাতের অন্ধকারে যেভাবে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে, হিঙ্গল, গন্ডরানি, ওরমানা অঞ্চলে ব্যাপক সংঘর্ষ চলছে, বলোচ প্রদেশে যেভাবে সংঘর্ষগুলো চলছে, ভারতের সাথে যুদ্ধ করার আগেই পাকিস্তান নিজের গৃহযুদ্ধে সম্ভবত হাজারে হাজারে পাক সেনা হারাতে চলেছে। আবারও ভালো করে বুঝুন, পাকিস্তান এই যে বড় বড় লেকচার মারছে, পাকিস্তান যেই যে টানা জঙ্গিবাদকে পোষণ করে চলেছে, তোষণ করে চলেছে, পাকিস্তান নিজে ভালো অবস্থায় নেই। পাকিস্তান ডাল, আটা, চাল এই সমস্ত কিছু উৎপাদন তো করতেই পারছে না, উল্টে হাজার হাজার দাম, গরিব মানুষ খেতে পারছে না। প্লাস কি হচ্ছে এটা বুঝতে হবে, এই ভূগোলটা বুঝতে হবে এই মুহূর্তে। প্লাস পাকিস্তানের চারদিকে, অর্থাৎ পাকিস্তান একদিক থেকে এই খাইবার পাখতুনখোয়া বলে যে জায়গাটা, সেটার পাশে একটা দেশ আফগানিস্তান, তারা বলছে ডুরান্ড লাইন টাইন মানি না, আমরা ওই জায়গাটা আমাদের। বালুচিস্তান, দীর্ঘদিন ধরে বালুচিস্তানের স্বাধীনতা সংগ্রামী বা বিদ্রোহীরা বলেছে যে বালুচিস্তান পাকিস্তানের অন্তর্গত নয়, বালুচিস্তান আমরা স্বাধীন করব। তারা মনেই করে বালুচিস্তানের পতাকা আছে, বালুচিস্তানের লোগো আছে, বালুচিস্তানের জাতীয় সঙ্গীত আছে, বালুচিস্তানের যে এই মুহূর্তে প্রধান বালোচ সেনার, সে নিজেকে ঘোষিত নির্বাসিত সরকারের প্রধানমন্ত্রী হিসাবে বলে। বালুচিস্তান নিজেরা বেরিয়ে যেতে চায়, মানে একটা ভাগ, খান পাকিস্তান বলি না, একটা ভাগ বালুচিস্তান হয়ে যেতে পারে, আফগানিস্তান আরেকটা ভাগ নিয়ে নিতে পারে। পাক সেনার সাথে যে ঝগড়া শুরু হয়েছে পাক পুলিশের, তাতে গৃহযুদ্ধ লেগে যেতে পারে, এবং তারপর হচ্ছে পাক অকুপাইড কাশ্মীর। ভয়ঙ্কর অবস্থা। অরিন্দম আচার্য, মানে বলা হয় স্ট্র্যাটেজিক ফাইট। এই মুহূর্তে ভারত একটিও বন্দুক গুলি ছোড়ার আগে যে চিত্রটা এই মুহূর্তে পাকিস্তানের দেখতে পাচ্ছি, এই চিত্রটা মজার, কিন্তু তার পাশাপাশি একটা ডিপ স্ট্র্যাটেজিক জায়গাও আছে। অরিন্দম আচার্য, দেখুন ময়ূকবাবু, আপনাকে বলি, আমরা যারা বাড়িতে রান্না টান্না করি দেখবেন একটা সাঁড়াশি থাকে, তার দুটো মুখ থাকে, কিন্তু এইবার ইন্ডিয়া যে জিনিসটা করেছে অক্টোপাসের মতো, চতুর্দিক থেকে আটকে দিচ্ছে, চতুর্দিক থেকে। আমি যে সুন্দরবনে কাজ করেছি, বাঘের হুঙ্কারে না অনেকে হার্ট অ্যাটাক হয়ে যায়, সিংহের হুঙ্কারে কিন্তু অনেকে হার্ট অ্যাটাক হয়ে যায়। ইন্ডিয়া যেভাবে নাকি তিন জায়গা থেকে যে অ্যাটাক করছে, আজকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আপনি আমাকে বলুন না, এই আসিফ মুনিমটা কে? একটা সেনাধ্যক্ষ, ফুটবল খেলা শুরু হয়েছে, ক্যাপ্টেন পালিয়ে গেছে, আজকে এনাকে খুঁজেই পাওয়া যাচ্ছে নাকি অ্যাবসকন্ডার ডিক্লেয়ার করেছে। আপনি আমাকে আরও বলুন, এই যে আফগানিস্তান, যে আফগানিস্তানকে ইন্ডিয়া আজকে ওখানে স্কুল থেকে শুরু করে, হসপিটাল থেকে শুরু করে কি না করেছে, দীর্ঘদিন পরে আমি দেখলাম এই আফগানিস্তানে আজকে স্টেটমেন্ট দিচ্ছে যে আমরা ইন্ডিয়ার পাশে আছি। ইউনাইটেড নেশনের আন্ডারে 153টা দেশ, কিন্তু আমার ভারতবাসী আজকে আনন্দিত হতে পারে যে 193টা দেশের মধ্যে 100-র বেশি দেশ আজকে ভারতের পাশে এসে দাঁড়িয়ে গেছে। এবং সবচেয়ে শক্তিধর দেশগুলো রাশিয়া, আমেরিকা, আজকে জার্মানি থেকে শুরু করে, সুইডেন থেকে শুরু করে সমস্ত দেশ, এবং তার মধ্যে আমি দেখলাম 28টা মুসলিম দেশ আজকে ভারতের পাশে এসে দাঁড়িয়ে গেছে। শুনুন, যারা আজকে চিৎকার করছেন না, তাদেরকে বলি যে সৎ সঙ্গে থাকলে কিন্তু স্বর্গবাস হয় ভাই, অসৎ সঙ্গে থাকলে কিন্তু নরকে বাস। এই যে বাংলাদেশ আপনি বলছেন, আমি বাংলাদেশে 4 বার গেছি, আপনি যে বক্তব্য রাখছেন আপনার লজ্জা হওয়া উচিত যে বাংলাদেশে আজকে যেভাবে নাকি নারীদের আজকে অত্যাচার করছে, বাংলাদেশে 2070 সাল থেকে 2.5 লক্ষ নারীকে যে ধর্ষিত করেছিল, তারা কি ভারতবাসী গিয়ে করেছিল? আজকে 3 লক্ষকে যে খুন করেছিল, তারা ভারতবাসীকে খুঁজ করেছিল? আপনাকে আমি প্রশ্ন করছি, একটা উত্তর দিন। যে ফ্রান্স, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, বেলজিয়াম, ইতালি, সুইডেন, আমেরিকা, কানাডা, নরওয়ে, নেপালে এবং ভারতে কিন্তু দেখবেন আজকে মুসলিম মৌলবাদী সংখ্যা কম বলে কিছুটা ভালো আছি। আপনি কি জানেন? শুনে রাখুন, আজকে গাজা, মিশর, লিবিয়া, ইরান, ইরাকে, আফগানিস্তান, পাকিস্তানে, সিরিয়া, লেবানন, সুদান এবং বাংলাদেশে সংখ্যাধ্যক্ষ দেখুন আজকে মানুষ বাস করে না, শেষ করছে ময়ূকবাবু। এরা বিজ্ঞানকে পছন্দ করে না, এরা মধ্যযুগীয় পছন্দ করে, ওখানে চলে যাবে। ভাই আপনাদের বলি, আপনারা যখন বিজ্ঞান পছন্দ করেন না, তখন আজকে আপনারা প্লেনে চড়েন কেন? গরু গাড়িতে যান। আপনাদের যখন হার্ট অ্যাটাক হয় বড় ডাক্তারের কাছে যান কেন? আপনি মোবাইল ইউজ করছেন কেন? এটা তো ইসরায়েল তৈরি করেছে। মোবাইল আপনার হোয়াটসঅ্যাপ ইউজ করছেন কেন? ছেড়ে দিন। আপনার আজকে আমি আরেকটা অরিন্দম আচার্য, আমি একটা জিনিস, আর নরেন্দ্রনাথ বাবু হাসছেন হয়তো, কিন্তু নরেন্দ্রনাথ বাবু আমি একটা জিনিস বুঝতে পারছি না। আপনার হয়তো মনে হতে পারে যে সারা পৃথিবী বা ভারতীয় মিডিয়া এখন পাকিস্তানকে নিয়ে পড়ে আছে। ময়ূক
তার পাশাপাশি বাংলাদেশকে নিয়ে পড়ে আছে কেন? তার কারণ আমি আবারও বলছি, আমি অন্তত বুঝতে পারছি, বাংলার মানুষ অন্তত বুঝতে পারছে যে পাকিস্তান আমাদের ভারতের প্রবলেম, কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য হিসেবে আমাদের পাশের দেশ বাংলাদেশে, আপনাদের দেশে নরেন্দ্রনাথ বাবু, যেভাবে জঙ্গি কার্যকলাপ বা জঙ্গি সংগঠন বা জঙ্গি নেতাদের যেভাবে ছেড়ে রাখা হয়েছে, এটা বিপজ্জনক। এবং এই বিপজ্জনক জায়গাতে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হিসেবে যেভাবে জুলাই আন্দোলন আপনারা করেছিলেন, ঠিক সেভাবে রাস্তায় নেমে আপনারা মিছিল করছেন না কেন? যে সারা পৃথিবীতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে লড়াইটা শুরু হয়েছে, সেই লড়াইতে আপনারা ভারতের পক্ষে এবং পাকিস্তান নিপাত যাক আপনারা সমস্বরে বলছেন না কেন? বাংলাদেশিরা কেন পাকিস্তান নিপাত যাক বলবে না? নরেন্দ্রনাথ বাবু, বাংলাদেশিরা আপনাদের মতো বিনা কারণে লাফালাফি দাপাদাপি কম করে, মানে আপনারা মানে সন্ত্রাসবাদী সংগঠন নেই কথা বলতেন না, কথা বলতে দেন আমাকে। না না, আল কায়দা কাদের, লস্করে তৈবা কাদের? আপনাদের মিডিয়ার খবর শুনলে মনে হয় দেশে মানে পৃথিবীতে পাকিস্তান নাই। আরে বাবা, আপনাদের যে বিএসএফ জওয়ান ধরা পড়ছে তারা তো এখনো ছেড়ে দিয়ে নাই, নিয়মিত 24 ঘন্টা ছেড়ে দিলে যুদ্ধ শুরু। এই তো সমস্যা হয়ে যায়। এই কারণে আমার মাঝে মধ্যেই চিৎকার করতে ইচ্ছা করে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। আপনারা ছোট ভাই, আপনারা বড় ভাইকে নিয়ে এত লাফালাফি করেন কেন? বাচ্চা আছেন, লাল্লা আছেন, আমাদের এত লাফালাফি করবেন না। আমাদের বিএসএফ কে নিয়ে, আমাদের মানুষকে নিয়ে, আমাদের রাজনৈতিক দলকে নিয়ে আমরা বেশি ভাববো। আমাদের দেশে কত সংখ্যালঘু আছে সেটা আমরা ভাববো। আমাদের দেশে হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি নিয়ে আমরা ভাববো। আপনারা চিন্ময় কৃষ্ণ প্রভুকে ভালো রাখতে পারেন না, আপনারা বড় বড় লেকচার দেন। কিসের লেকচার দিচ্ছেন বলুন? জঙ্গিবাদের পক্ষে না বিপক্ষে আপনারা? পাকিস্তান নিপাত যাক বলতে পারবেন? বলতে পারবেন? কথা শোনেন, আমি কথা শোনেন। শেখ হাসিনা হিন্দু, আবার শেখ হাসিনা পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদের পেছনে আছে না পাকিস্তান আছে? ওই দেখুন, সন্ত্রাসবাদীদের কথাই চিরবির চিরবির করে। পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ। ওই দেখুন লেগে যাচ্ছেন। আরে পাকিস্তান মুর্দাবাদ বলছি, অন্য কিছু মুর্দাবাদ বলছি না। আরে প্রেসার কমান, পাকিস্তান মুর্দাবাদ বলেছি। ওই দেখুন, এত ভালোবাসা ভালো নয়। রাতে আবার আই লাভ ইউ বলেন না তো পাকিস্তানকে? রাতে আবার আয়নার সামনে তাকিয়ে আই লাভ ইউ বলে দেন না তো পাকিস্তানকে? হ্যালো স্যার, ওই দেখুন, আরে ওই দেখুন, আপনি রেগে যান, আমি আবার বলবো পাকিস্তান মুর্দাবাদ। পাকিস্তান ধ্বংস হবে, খান খান হবে। এই দেখুন রেগে যাচ্ছে, আরে আমি বাংলাদেশকে নিয়ে কিছু বলছি না। পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ। দেখুন বলতে পারছেন না, বলতে পারছেন না। বেশ বেশ, অরিন্দম ভট্টাচার্য, আমি সিম্পল ফর্মুলাতে বিশ্বাস করি। ময়ূক, আমি অরিন্দম ভট্টাচার্য একটা কথাই বলি 5 সেকেন্ডের জন্য। পাকিস্তান গর্ভবতী হয়েছে, 1971-এ গর্ভবতী হয়েছিল, বাংলাদেশের জন্ম দিয়েছে, আবার ভারতবর্ষ পাকিস্তানকে গর্ভবতী করেছে। এই বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে 3টি সন্তানের জন্ম হবে। বেলুচিস্তান, সিন্ধ এবং হচ্ছে পাকিস্তান অকুপাইড কাশ্মীর, 3টি বাচ্চার জন্ম হতে চলেছে বাংলাদেশের মতো। পাকিস্তানকে ভারত বারবার এরকম বিপদে করলে নরেন্দ্র মোদী দুঃখ পাবেন। পাকিস্তান আবার গর্ভবতী হয়েছে, পাকিস্তান থেকে এবার 3টি বাচ্চার জন্ম হবে। আমি একবার একটু থামাচ্ছি, তার কারণ এই মুহূর্তে আরেকটা ব্রেকিং নিউজ এসেছে। সেই ব্রেকিং নিউজটা যথেষ্ট উদ্বেগের, যথেষ্ট উৎকণ্ঠার ব্রেকিং। তার কারণ হাফিজ সঈদের নেটওয়ার্ক এই মুহূর্তে ভারতে বিভিন্ন জায়গাতে অ্যাক্টিভেট থাকতে পারে। এই মুহূর্তে সূত্রের খবর, ভারতে সক্রিয় হাফিজ সঈদের নেটওয়ার্ক। আমাদের যে ভয়টা বারবার, ভারত বিরোধী কাজে সক্রিয় সন্ত্রাসী নেটওয়ার্ক ভারতে বসে, যারা ভারতে একের পর এক ভারত বিরোধী কার্যকলাপ করে বেড়াচ্ছেন, তাদেরকে এবার নেম অ্যান্ড শেম করার পালা। আবারও বলছি, ভারতের খাবেন, ভারতের পড়বেন আর ভারতের থালায় ফুটো করবেন, এটা চলতে পারে না। ঘরের শত্রু যারা বিভীষণ, তাদেরকে আইডেন্টিফাই করতে হবে। হাফিজ সঈদের সাথে কোনো সুস্থ ভারতীয় কেন কোনো সম্পর্ক রেখে চলবে? হাফিজ সঈদের নেটওয়ার্ক কি করে ভারতবর্ষে চলতে পারে? পেহেলগাঁওয়ের এই ঘটনার সাথে কি করে
হামাসের লিঙ্ক থাকতে পারে, এবং হামাসের লিঙ্ক যদি থাকে সেটা পাকিস্তানে থাকবে। কাশ্মীরের স্থানীয়রা এই লিঙ্কের অংশ কি করে হতে পারে, এই প্রশ্নগুলো করতে হবে। এই প্রশ্নগুলো করছি বলে একের পর এক মানুষজন তারা আমাদের অ্যাপ্রিসিয়েট করছেন, কিন্তু কিছু মানুষ রয়েছেন তারা বিরক্ত হচ্ছেন। আবারও বলছি, লড়াইটা সন্ত্রাসবাদের বিরুদ্ধে, লড়াইটা পক্ষ নেওয়ার। আমার খারাপ লাগছে এই যে বাংলাদেশের অতিথি নরেন্দ্রনাথ বাবু, তিনি হোলি আর্টিজান বেকারিতে যে ব্লাস্ট হয়েছিল, যে একের পর এক সন্ত্রাসবাদী সংগঠন দাপিয়ে বেরিয়েছে বাংলাদেশে, এইসবের পরেও তিনি বিশ্বাস করতে চাইছেন না যে পাকিস্তান একটা জঙ্গি রাষ্ট্র। নরেন্দ্রনাথ বাবু, শেষ 30 সেকেন্ড, বাংলাদেশের তো এই মুহূর্তে ইসরায়েলের মতন ভারতের সবচেয়ে বন্ধু হিসাবে পাশে থাকা উচিত, কেন থাকছেন না? শোনেন, আমরা বন্ধুদের পাশে থাকি, আপনাদের দেশের কিছু লোক, আপনি একজন, সুকান্ত একজন, শুভেন্দু একজন, এদের কারণে বাংলাদেশের মানুষ হলো ভারতের শত্রু হচ্ছে। আমরা আপনাদের সবচেয়ে ভালো বন্ধু ছিলাম, শুধু আপনাদের এখনো বন্ধু আছে। সেই কথা বলতে পারি, আই লাভ ইউ বাংলাদেশ, এইটা আমি বলতে পারি, কিন্তু আপনারা মুখ দিয়ে বেরোবে না, আপনারা বলবেন আই লাভ ইউ পাকিস্তান। এইটাই আমার বিরক্তি লাগে। আরে পাকিস্তান কি? পাকিস্তান আপনাদের পেঁয়াজও দেবে না, পেঁয়াজের খোসাও দেবে না, বন্দুক দিয়ে দিতে পারে। এই দেখুন, আপনি রেগে যান কেন? পাকিস্তান মুর্দাবাদ বলুন, পাকিস্তান মুর্দাবাদ বলুন। ময়ূকের ক্লাসে এসছেন, বলুন আগে পাকিস্তান মুর্দাবাদ বলুন। ওই আরে রেগে যাচ্ছেন কেন? আপনি কি পাকিস্তানি নাকি? আপনি তো বাংলাদেশি। আরে আপনার কারণে ভারতের ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনার কারণে এবার ঈদের সময় কলকাতায় মাসি পড়ে নাই। আমি বুঝেছি, খুব রেগে গেছে। আচ্ছা ঠিক আছে, আজকে ঢাকাতেও বৃষ্টি হচ্ছে, কলকাতাতেও বৃষ্টি হচ্ছে, একটু শান্তভাবে ঘুমান। কাল কি হবে জানি না, আমিও জানি না, আপনিও জানেন না। ভারতীয় সেনাবাহিনী শুধু জানে কখন ওই আপনাদের ফেভারিট পার্সন, আপনাদের বেস্ট ফ্রেন্ডের কি হয়ে যায়। গা ছমছম কি হয়, কি হয়, গা ছমছম কি হয়, কি হয়, কখনো মজা কখনো ভয়। বাংলাদেশ শিক্ষা নেবে পাকিস্তানকে দেখে। আমি দেখে শিক্ষা নেওয়ার কথা বলেছিলাম, এবার বোধহয় আপনারা ঠেকে শিক্ষা নেবেন। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, এবার প্রতিশোধের পালা। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছে একটা ব্রেকিং নিউজ নিয়ে। যারা ভারত এবং বাংলাদেশের অতিথিরা ছিলেন, অনেক ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।